গত 31শে মার্চ পিএম নরেন্দ্র মোদী কাচ্চাতীভু আইল্যান্ডের কথা তোলেন আর কংগ্রেস সরকারকে ব্লেম করেন এই আইল্যান্ড শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়ার জন্য। পরে ভারতের ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর পিএম এর এই স্পিচকে এলাবোরেট করেন, বলেন সেন্ট্রালে যখন কংগ্রেস আর তামিলনাড়ুতে যখন ডিএমকে পার্টি ছিল তখন এই দুই সরকার একবারও ভাবেনি ভারতীয় মৎস্যজীবীদের কথা, আর প্রায় একরকম দান করেই দেওয়া হয় কাচ্চাতীভু আইল্যান্ডকে শ্রীলঙ্কার হাতে। কিন্তু হঠাৎ এই আইল্যান্ড নিয়ে এত কেন কথা উঠছে কারণ ভারতে ইলেকশন আসছে। কিন্তু এই আইল্যান্ড কি আদৌ গুরুত্বপূর্ণ, নাকি শুধুমাত্র ভোটে যে তার ট্রাম্প কার্ড হিসাবেই সরকার ইউজ করতে চাইছে? আজকের ভিডিওতে এই কাচ্চাতীভু আইল্যান্ড, তার হিস্ট্রি আর এর জন্য হতে থাকা ভারতীয় মৎস্যজীবীদের সাথে শ্রীলঙ্কার মৎস্যজীবীদের সমস্যার কথাও বলবো, আর তার সাথে দেখব এই সমস্যা সমাধানে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিছু এক্সপার্টরা যেরকম মনে করেন সেটাই বলবো। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। এই কাচ্চাতীভু আইল্যান্ডটা কোথায় অবস্থিত সেটা আগে জানা দরকার। ইন্ডিয়ায় শ্রীলঙ্কার মাঝে, ইন্ডিয়া থেকে যার দূরত্ব 16 কিলোমিটার আর শ্রীলঙ্কা থেকে যার দূরত্ব প্রায় ওই 15 কিলোমিটার, 14.5 কিলোমিটারের। এই ছোট্ট আইল্যান্ডটা 285 একর অঞ্চল জুড়ে রয়েছে সমুদ্রের মাঝে। বলতে গেলে একরকম ভাবে একটা ব্যারেন আইল্যান্ড, যেখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এরকম একটা আইল্যান্ডে সমস্যার কেন্দ্রবিন্দু হলোই বা কি করে, সেটা জানতে গেলে এবারের ইতিহাসে যেতে হবে। এর ইতিহাস বহুদিনের পুরনো। এই আইল্যান্ড নিয়ে বিবাদ ছিল ব্রিটিশ সরকার আর শ্রীলঙ্কার মধ্যে 1920-র আগে থেকেই। 1921 সালে ব্রিটিশ সরকার আর শ্রীলঙ্কা সরকারের মধ্যে একটা নেগোসিয়েশন চালু হয়, যেখানে মাদ্রাজের ব্রিটিশ সরকার আর শ্রীলঙ্কা, যার সেই সময় নাম ছিল সেইলন, তাদের মধ্যে কথা চালু হয়। কিন্তু এই সমস্যার কোনো সুরাহা করা যেতে পারেনি। ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে এই আইল্যান্ড একটা ডিসপিউটেড আইল্যান্ড হিসেবেই থেকে যায়। ভারতে ব্রিটিশ রাজ শেষ হওয়ার পর ইন্ডিয়ার ফিশারম্যানরা সেখানে যেত মাছ ধরতে। সেটাই শ্রীলঙ্কার গভর্নমেন্ট আর শ্রীলঙ্কার ফিশারম্যানদের কিছু আপত্তি ছিল, কিন্তু তারা কোনো মেজর স্টেপ ওঠায়নি। ভারত সরকার সেই সময় শ্রীলঙ্কার মৎস্যজীবীদেরও সুযোগ দেয় ভারতের ওয়াগদা ব্যাংক অব্দি এসে মাছ ধরার। তাই ম্যাটারটা অনেকটা শান্ত থাকে, কিন্তু সেটা কয়েক বছরের জন্য মাত্র। এরপর আসে 1960 থেকে 70-এর দশক। এই টাইমে ভারতে ফরেন রিজার্ভ খুবই কমে আসছিল এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায়। ভারতের ফরেন রিজার্ভের ঘাটতি খুবই কমন ব্যাপার ছিল সেই সময়, অ্যাটলিস্ট 1991 অবধি। তাই ইন্দিরা গান্ধী একটা অপরচুনিটি দেখেন। মেজর ইউরোপিয়ান কান্ট্রিগুলো আর জাপানের মতো দেশে চিংড়ি মাছের খুব ডিমান্ড ছিল। তাই তিনি ইন্ডিয়ান ফিশারম্যানদের পারমিশন দেন আর ফান্ডিংও দেন এই কাচ্চাতীভু আইল্যান্ডে বটম ট্রলার নিয়ে ঢুকে চিংড়ি মাছ ধরার। আর সেটা অনেক ইউরোপিয়ান কান্ট্রি আর জাপানের মতো দেশে এক্সপোর্ট করে ইন্ডিয়া ফরেন রিজার্ভকে মজবুত করতে থাকে। তিনি সেই সময় যা করেছিলেন দেশের অর্থনীতিকে স্ট্রং করার জন্যই করেছিলেন, কিন্তু তার এই কাজ জিওপলিটিক্যালি ক্ষতি করে, স্পেশালি বটম ট্রলারের ইউজ। এই বটম ট্রলার একটা বিশেষ ধরনের মাছ ধরার ট্রলার, যার সাহায্যে সমুদ্রের একদম তলা থেকে, মানে সমুদ্রের মাটি খুঁড়ে সব তুলে নিয়ে আসা হয়, যাতে মাছ যেমন ধরা অনেক সহজ হয়, অনেক বিরাট পরিমাণ মাছ পাওয়া যায়, কিন্তু এতে মেরিন লাইফের অনেক ক্ষতি করে। আর আগামী দিনে সেখানে নতুন করে মাছ ধরার বা মাছ চাষ করার বা মাছ পাওয়ার সম্ভাবনাও অনেক অনেক কমে যায়। আর কোনো মাছ থাকার মতো সামুদ্রিক পরিবেশটাই এই বটম ট্রলার কিন্তু নষ্ট করে দেয়। ইন্ডিয়ার এরকম ব্যাপক বটম ট্রলার ইউজের জন্য শ্রীলঙ্কার মৎস্যজীবীদের সেখানে মাছ ধরায় অসুবিধা হতে থাকে। আর সেই সময়কার শ্রীলঙ্কার পিএম ইন্দিরা গান্ধীর ওপর প্রেশার দিতে থাকেন যে এই আইল্যান্ড শ্রীলঙ্কাকে দিয়ে দিতে। ইন্দিরা গান্ধী এভাবে বটম ট্রলারের পারমিশন দিয়ে নিজের পজিশনটা অনেকটাই উইক করে ফেলেছিলেন, যার জন্য তার ওপর প্রেশার ছিল যে শ্রীলঙ্কাকে অ্যাজ এ অ্যালাই হিসাবে হারাতে পারেন তিনি। তার সাথে ইন্টারন্যাশনাল অনেক প্রেশার ছিল যে তিনি পরিবেশের ক্ষতি করে মাছ ধরেছেন। তাই শ্রীলঙ্কার পিএম এর কথায় তিনি নিজে থেকেই সেই আইল্যান্ডকে দিয়ে দেন শ্রীলঙ্কাকে। আর এখানে আরো একটা কথা জানা দরকার যে ইন্দিরা গান্ধীর সাথে সেই সময়কার শ্রীলঙ্কার পিএম মিসেস ভান্ডার নাইকের খুব ভালো রিলেশন ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ইন্দিরা গান্ধী ইয়ারি দোস্তিতেই এই পুরো আইল্যান্ডটা শ্রীলঙ্কাকে দিয়ে দেয়, যেটা ভারতের জন্য আর ভারতীয় মাছ চাষিদের জন্য ভবিষ্যৎকে অনিশ্চিত আর বিপদের দিকে ঠেলে দেয়। 1974-এ এই এগ্রিমেন্ট সাইন হয় আর এর বিরোধিতা করেন অটল বিহারী বাজপেয়ী। এখানে ইন্দিরা গান্ধীর উইক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির পরিচয় পাওয়া যায়। এই এগ্রিমেন্টে বলা হয় ভারতীয় মৎস্যজীবীরা এই আইল্যান্ডে কখনোই মাছ ধরতে যেতে পারবে না। এই আইল্যান্ডে সেন্ট অ্যান্টমির যে ফেস্টিভ্যাল হয় শুধু সেটায় অংশগ্রহণ করতে পারবে। তারা তাদের মাছ ধরার নেট এই আইল্যান্ডে শুকো দিতে পারবে, রেস্ট করতে পারবে, এমনকি এখানে কোনো ফেস্টিভ্যাল পালনও করতে পারবে, যার জন্য তাদের পাসপোর্ট, ভিসা কোনো কিছুরই দরকার নেই। কিন্তু এখানে মাছ ধরার কোনো পারমিশন ভারতীয় মৎস্যজীবীদের কিন্তু দেওয়া হয় না। একসময় প্রায় ভারতের অংশ হয়ে যাওয়া একটা আইল্যান্ড, যা গরিব মৎস্যজীবীদের রোজগারের একটা জায়গা ছিল,
সেটাও এখন চলে গেল অন্য একটা দেশের হাতে, শুধুমাত্র বন্ধুত্ব বজায় রাখতে হবে তাই। এরকম অনেক আইল্যান্ড আর স্ট্র্যাটেজিক পজিশন ইন্ডিয়া হারিয়েছে এরকম কিছু লিডারের জন্য। যাই হোক, বর্তমানে এই আইল্যান্ডের কথা উঠছে কারণ শ্রীলঙ্কার সরকার আবার এই আইল্যান্ডে আসা ভারতীয় মৎস্যজীবীদের অ্যারেস্ট করা চালু করেছে। তাদের উপর অ্যালিগেশন আছে তারা সেখানে মাছ ধরতে গেছিল। ইন্ডিয়ান ফিশারম্যানরা দাবি করে তারা ভুল করে শ্রীলঙ্কার ওয়াটারে ঢুকে পড়েছিল মাছ ধরতে ধরতে। আর এই ঘটনার পর পিএম মোদি টুইট করে বলেন, কংগ্রেসের দায়িত্ব জ্ঞানহীনভাবে এই আইল্যান্ডকে শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ার জন্যই বর্তমানে মৎস্য চাষীদের এই অবস্থা। পিএম এর এই কথায় অপোজিশনরা, স্পেশালি তামিলনাড়ুর ডিএমকে লিডার এমকে স্ট্যালিন বলেন যে পিএম বর্তমানে দেশের ক্ষমতায় রয়েছে, কেন কথা বলে আবার সেই আইল্যান্ডকে ইন্ডিয়ার ভিতরে নিয়ে আসছেন না এবং পাস্টের গভর্নমেন্টকেই দোষ দিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে কথা হলো ইন্টারন্যাশনাল রিলেশন আর ভরসাযোগ্যতার। যদি পাস্টে সাইন করা কোনো ডিল ভারতের বর্তমান সরকার এভাবে চেঞ্জ করে তাহলে তো ইন্ডিয়ার ইন্টারন্যাশনালি ক্রেডিবিলিটি হারাবে। সবাই এটাই ভাববে যে ইন্ডিয়ার বর্তমান সরকারের সাথে যা যা ডিল হচ্ছে, অন্য কোনো সরকার আসলে বা সরকার চেঞ্জ হলে ভারতে, তাহলে সেই ডিলগুলোও তো থাকবে না। তখন ভারতের সাথে কি কেউ ডিল করতে যাবে? সেটা একটা দেশের পক্ষে খুব একটা ভালো হবে না। এখানে এই এমকে স্ট্যালিনের মতো লিডারদের লিডার হওয়ার কতটা যোগ্যতা সেটা বোঝা যায়। এদের জিওপলিটিক্সের জ্ঞান কিছুই নেই, কিন্তু এরা লিডার হয়ে বসে রয়েছে আর দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ভিশন আছে বলে তো আমার মনে হয়। কিন্তু এই কাচ্চাতিপু আইল্যান্ড নিয়ে যে সমস্যা, তার সমাধান কি? এই নিয়ে ভি সূর্যনারায়ণ কিছু সলিউশন দিয়েছে আর আমার এগুলো ভালোই লেগেছে। ফার্স্ট, যেসব ফিশিং মেথড শ্রীলঙ্কাতে ব্যান্ড আছে সেগুলো ভারত সরকারেরও উচিত ব্যান্ড করে দেওয়া। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যেখানে 3 দিন ইন্ডিয়ার ফিশারম্যানরা সেই আইল্যান্ডে মাছ ধরবে আর শ্রীলঙ্কার ফিশারম্যানরা 3 দিন সেই আইল্যান্ডে মাছ ধরবে, একদিন ছুটি থাকবে। দুই দেশেই, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে কিন্তু তামিল স্পিকিং কিছু মৎস্যজীবী রয়েছে, তাদের এনকারেজ করতে হবে তাদের নিজস্ব কোঅপারেটিভ সোসাইটি গঠন করতে, যার ফলে তারা একসাথে গভীর সমুদ্রে মাছ ধরার, ইকো ফ্রেন্ডলি ট্রলার বানানোর আর একসাথে মাছ ধরতে যেতে পারে দুই দেশের মৎস্যজীবী মানুষরা, তার ব্যবস্থা করতে হবে। এবং তারা যাতে একে অপরকে নানাভাবে এই সমুদ্রে সাহায্য করতে পারে সেটাও এনশিওর করবে এই কোঅপারেটিভ সোসাইটি। তাহলে এই দুই দেশের মধ্যে মৎস্যজীবীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা, ভরসাযোগ্যতা বাড়বে। আপনাদের কি মনে হয় এই আইল্যান্ড দিয়ে কি ইন্দিরা গান্ধী ঠিক করেছিল? এবং এই সলিউশনগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।